হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ নতুন একটা দিনে আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম। আজ জুলাই মাসের 31 তারিখ। ঘড়িতে বাজে দুপুর ওই 12:30 মতো। আর দাঁড়িয়ে আছি কানাডার একটি স্টেশনের ভেতরে। তবে শুধু দাঁড়িয়ে নেই, এখানে দাঁড়িয়ে ট্রেনে চড়ার জন্য আমার এবং আমার হাজবেন্ডের টিকিটটা কাটা হচ্ছে। আজ আমাদের গন্তব্যস্থল হচ্ছে কানাডার টরন্টো শহরের মধ্যে থাকা একটা বিশাল বড় দ্বীপ। যে দ্বীপটিতে পৌঁছানোর জন্য আমাদেরকে ধরতে হবে দুটো ট্রেন, একটা স্ট্রিট কার এবং সব শেষে একটা ফেরি। তারপর গিয়ে পৌঁছাবো সেই সুন্দর দ্বীপটিতে, যার উদ্দেশ্যেই আজ আমরা সবাই ঘর থেকে বেরিয়েছি। আর এই সব মিলিয়ে মোটামুটি ধরুন প্রায় ওই 1 ঘন্টার মতো যাত্রা। আর হ্যাঁ, আপনারা কেউ একটা ব্যাপার লক্ষ্য করেছেন কিনা জানি না, আজ কিন্তু আমি এই ব্লগটার শুরুর দিকে আজকে কত তারিখ সেটা উল্লেখ করেছিলাম। মানে আপনাদেরকে আজকের ডেটটা কত সেটা বলেছিলাম, যেটা কিন্তু আমি সচরাচর আমার ব্লগগুলোতে করে থাকি না। আমি সাধারণত কি বারে ব্লগটা বানাই সেই বারটা ব্লগের মধ্যে বলে থাকি আর সময়টা বলে থাকি, কিন্তু আজ বোধহয় প্রথমবার আমি আমার ব্লগে তারিখ উল্লেখ করে আজকের ব্লগটা শুরু করেছি। যদিও তার পেছনে একটি বিশেষ কারণ আছে এবং সেই কারণটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকের এই ব্লগটার শুরুতে আজকের তারিখটা উল্লেখ করা। আজকের দিনটা আমার কাছে বিশেষ স্মরণীয় একটি দিন। আসলে আমাদের প্রত্যেকের জীবনেই প্রত্যেকটা বছরেই এমন কয়েকটা দিন বা তারিখ আসে যে তারিখগুলো আমরা ভুলতে চাইলেও কিন্তু ভুলতে পারি না, তাই না? জীবনে নতুন কেউ আসা বা জীবনে নতুন কোনো মোড় আসা, জীবনে নতুন কোনো পদক্ষেপ নেওয়া বা জীবনে প্রথমবার হাতে স্যালারি পাওয়া, নিজের জন্মদিন হোক বা নিজের কাছের মানুষটার জন্মদিন হোক বা সন্তানের জন্মদিনের তারিখটাই হোক, প্রত্যেকটা বছরই সঙ্গে নিয়ে আসে বেশ কয়েকটা বিশেষ বিশেষ তারিখ বা দিন। ঠিক সেরকম ভাবেই 5 বছর আগে জুলাই মাসের এই 31 তারিখটাতে আমার জীবনে ঘটেছিল একটি ঘটনা, যে ঘটনাটা আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু বুঝিয়েছে। আর সেই কারণেই এই 31শে জুলাই তারিখটা হয়ে উঠেছে আমার কাছে বিশেষ একটি দিন। 2019 সালের 31শে জুলাই, ওই দিনটা থেকে শুরু করে আজ পর্যন্ত জীবন আমাকে সত্যিই অনেক কিছু শিখিয়েছে। গত 5 বছরে জীবনের আসল এবং বাস্তব রূপটা যেমন দেখেছি, ঠিক সেরকমই এই জীবন থেকে অনেক কিছু শিখেছি। স্ট্রাগল শব্দটার যথার্থ অর্থটা বুঝেছি। যদিও সত্যি কথা বলতে এই পৃথিবীতে আমরা প্রত্যেকেই নিজের নিজের জীবনে স্ট্রাগল করে চলেছি। কেউ হয়তো একটু কম, কেউ হয়তো একটু বেশি, কিন্তু আমরা প্রত্যেকেই কোথাও না কোথাও কোনো না কোনোভাবে কিন্তু স্ট্রাগল করেই চলেছি, তাই না বলুন? আর এইদিকে আমরা কিন্তু অলরেডি দুটো ট্রেন এবং একটা স্ট্রিট কারের যাত্রা শেষ করে ফেলেছি। এখন যাচ্ছি ওই দিকটাতে যেদিকে ফেরি রাইড করার জন্য টিকিট কাটার লাইনটা রয়েছে। এই ফেরি রাইডটা নিলেই আমরা পৌঁছে যাব ওই সুন্দর দ্বীপটিতে। আজ আমরা যাচ্ছি যে দ্বীপটিতে, সেই দ্বীপটার নাম হচ্ছে সেন্টার আইল্যান্ড। যদিও ওই আইল্যান্ডটা আরো একটা নামেও পরিচিত, আর সেই নামটা হচ্ছে টরন্টো আইল্যান্ড। এই যে ফেরি রাইডের টিকিট কাটার লাইনটাতে এসে দাঁড়িয়ে পড়েছি। সামনে কিন্তু বেশ অনেকজনই লাইনে দাঁড়িয়ে আছে, আর আমরা এই বিশাল বড় লাইনের পেছনে এসে পড়েছি। তবে খুব তাড়াতাড়ি লাইনটা এগোচ্ছে জানেন, হয়তো 10-12 মিনিটের মধ্যেই আমরা টিকিট কাউন্টারের সামনে পৌঁছে যাব। এই টরন্টো শহরে যে বিশাল বড় এবং বেশ বিখ্যাত লেকটা রয়েছে, তার নাম হচ্ছে অন্টারিও লেক। এই লেকটার থেকেই নাকি এই টরন্টো শহরের বেশ কয়েকটা জায়গায় বেশ কয়েকটা দ্বীপ গঠিত হয়েছে। এই টরন্টো শহরে টোটাল 15টা দ্বীপ রয়েছে জানেন, আর এই সবকটা দ্বীপই কিন্তু অন্টারিও লেকেরই অন্তর্ভুক্ত। তবে আজ আমরা যে দ্বীপটিতে যাচ্ছি, মানে এই সেন্টার আইল্যান্ড দ্বীপটি কিন্তু এই টরন্টো শহরের মধ্যে বেশ বিখ্যাত, এবং গরমকালটা পড়লেই প্রচুর মানুষ কিন্তু এই দ্বীপটিতে ঘুরতে আসেন। আর সেই ব্যাপারটা হয়তো এই মুহূর্তে আপনারা আমার চারপাশটা দেখে ভালো মতোই বুঝতে পারছেন। যদিও এই একই জায়গায় পাশাপাশি আরো দুটো দ্বীপ রয়েছে জানেন,
মানে এই সেন্টার আইল্যান্ডের পাশাপাশি আরও দুটো দ্বীপ রয়েছে, আর সেই আইল্যান্ড দুটোর নাম হচ্ছে ওয়াটস আইল্যান্ড এবং হ্যানলেন্স পয়েন্ট। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে টিকিট কাউন্টারের সামনে পৌঁছেও গেছি। আর এই সেন্টার আইল্যান্ড বা টরন্টো আইল্যান্ডে যাওয়ার জন্য যে ফেরি কস্ট সেটা হচ্ছে পার পার্সন $9.11। মানে ধরুন দেশের টাকার প্রায়ই 550 টাকার মতো। আর 14 থেকে 18 এবং 65 বছর এবং তার বেশি বয়সের মানুষদের ফেরি কস্ট হচ্ছে $5.86। মানে ধরুন দেশের টাকার প্রায়ই 350 টাকার মতো। আর 2 থেকে 13 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের ফেরি কস্ট হচ্ছে $4.29। মানে ধরুন দেশের টাকার প্রায়ই 260 টাকার মতো। আর 2 বছরের নিচের বাচ্চাদের জন্য কিন্তু কোনো টিকিট কাটতে লাগে না, সেটা একদমই ফ্রি। আর এই যে এইদিকে আমরা কিন্তু সেন্টার আইল্যান্ডে পৌঁছানোর জন্য আমরা আমাদের হংসরাজের পিঠে চড়ে পড়েছি। এই হংসরাজ আজ আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেবে। আর এই হংসরাজের পিঠে আমরা আজ যে ফেরি টার্মিনালটার থেকে উঠলাম সেই ফেরি টার্মিনালটার নাম হচ্ছে জ্যাক লেটন ফেরি টার্মিনাল। যদিও ওই একই ফেরি টার্মিনাল থেকে কিন্তু ওয়াটস আইল্যান্ডে যাওয়ার জন্য আলাদা করে একটা ফেরি ছাড়া হয়। এই দেখুন, আমরা যে ফেরিটাতে উঠেছি তার ঠিক উল্টো দিকে আরো একটা ফেরি দাঁড়িয়ে রয়েছে। এই ফেরিটা যারা ওয়াটস আইল্যান্ডে যাবে তাদেরকে ওই দ্বীপটিতে নিয়ে যাবে। চলুন এবার এই ফেরি রাইডের আনন্দ নিতে নিতে এবং চারিদিকের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে ভিডিওর শুরুতে আপনাদের সাথে যে গল্পটা শুরু করেছিলাম সেটা এখন কন্টিনিউ করি। মানে আমার কাছে কেন আজকের এই দিনটা অর্থাৎ এই 31শে জুলাই তারিখটা বেশ একটু অন্যরকম বা স্মরণীয়। অ্যাকচুয়ালি ঠিক 5 বছর আগে এই 31শে জুলাই তারিখটাতে আমি আমার দেশের মাটি ছেড়ে বাবা মা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের পেছনে ফেলে রেখে পা রেখেছিলাম এই ক্যানাডার মাটিতে। এবং দেশে থাকাকালীন আরো 5-10 জন মানুষজনের মতো সোশ্যাল মিডিয়াতে ক্যানাডা নিয়ে নানা রকম ভিডিও দেখে চোখ দুটোতে সাজিয়ে নিয়েছিলাম বেশ কিছু রঙিন স্বপ্ন। তাই 5 বছর আগে 31শে জুলাই যখন ক্যানাডার মাটিতে পা রেখেছিলাম সেই দিন আমার এই পা দুটো শুধু ক্যানাডার মাটি ছোঁয়নি জানেন, আমার চোখ দুটোতে সাজানো সেই রঙিন স্বপ্নগুলো ডানা মেলে উঠতে উঠতে পৌঁছে গেছিল ক্যানাডার এয়ারপোর্টে। ব্যাগ ভর্তি জামা কাপড় আরও নানান জিনিসপত্র, চোখ দুটোতে ভর্তি রঙিন স্বপ্ন, আর মন ভর্তি ছোট ছোট কিছু আশার সাথে পা রেখেছিলাম এই ক্যানাডাতে। এয়ারপোর্টের দরজাটা খুলে মেয়েকে নিয়ে বাইরে বেরিয়ে আসতেই দেখি হাজবেন্ড দাঁড়িয়ে আছে আমাদের অপেক্ষায়। প্লেন থেকে নামার সময়ই মনে মনে ভেবেছিলাম হাজবেন্ড বোধহয় আমার আর আমার মেয়ের ওয়েলকামের জন্য এক গোছ ফুলের থোকা নিয়ে দাঁড়িয়ে থাকবে। কিন্তু সত্যি কথা বলতে সেই দিন কিন্তু সেরকম কিছু ঘটনাই ঘটেছিল না। লাগেজ নিয়ে হাজবেন্ডের কাছে যেতেই হাজবেন্ড বলে উঠল, জানো একে তো আজ উইকডে, সন্ধ্যের সময় এয়ারপোর্টে পৌঁছতে গিয়ে ভীষণ জ্যামের মধ্যে পড়ে গেছিলাম। কাজ থেকে ফিরে তোমাদেরকে নিতে আসার সময় ভাবছিলাম কোনোভাবে দেরি না হয়ে যায়, উল্টে দেখি তোমরাই প্রায় 1.5-2 ঘন্টা লেট করে এয়ারপোর্ট থেকে বেরোলে। সেই দিন এক গোছ ফুলের থোকা ওর হাতে না দেখতে পেয়ে গোছ গোছ যে স্বপ্নগুলো নিজের চোখে সাজিয়ে নিয়ে এসেছিলাম, ক্যানাডাতে পাড়ি দেওয়ার কয়েকটা মুহূর্তের মধ্যেই সেখান থেকে ছোট একটা স্বপ্নের কুঁড়ি কিন্তু ঝরে পড়েছিল। অ্যাকচুয়ালি আমরা আসার ঠিক 2 মাস আগেই আমার হাজবেন্ড এখানে নতুন একটা কোম্পানিতে জয়েন করেছিল। আর আমরা যেহেতু সোমবার দিন এখানে ল্যান্ড করেছিলাম, উইকডে থাকাতে ও সেই দিন কোনোভাবেই ছুটিটা ম্যানেজ করতে পারিনি। আর আমাদের প্লেন ল্যান্ড করার কথা ছিল ওই সন্ধে 6:30-7টা নাগাদ, যে সময়টাতে এখানকার রাস্তাঘাটে কিন্তু বেশ ভালোই একটা ট্রাফিক জ্যাম থাকে। তাই আমার হাজবেন্ড কাজ থেকে বেরিয়ে তাড়াহুড়া করে এয়ারপোর্টে আসার চক্করে ফুল কেনার কথাটা ভুলেই গেছিল। যদিও সেই কথাটা আমার কর্তামশাই পরে আমাকে বলেছিলেন, তবে আমার হাজবেন্ড তাড়াহুড়া করে সেদিন এয়ারপোর্টে এসে পৌঁছলে কি হবে, এয়ারপোর্টের ভেতরে নানান কাজকর্ম সেরে এয়ারপোর্ট থেকে বেরোতে বেরোতে আমাদের কিন্তু প্রায় 9টা মতো বেজে গেছিল। অর্থাৎ বলতে পারেন ল্যান্ড করার 1.5-2 ঘন্টা পরে গিয়ে আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়েছিলাম। আর এইদিকে 15 মিনিটের মতো ফেরি রাইডের সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে আমরা কিন্তু পৌঁছে গেছি সেন্টার আইল্যান্ডে। চলুন এখন ধীরে ধীরে এই ফেরিটা থেকে নেমে এই আইল্যান্ডটা আপনাদেরকে ঘুরে দেখাই। তো যে কথাটা একটু আগে আপনাদেরকে বলছিলাম, তারপর এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরতে ফিরতে, মানে যে বাড়িটা আমরা আসবো বলে আমার হাজবেন্ড আগে থেকে ভাড়া নিয়ে রেখেছিল
সেই বাড়িটাতে পৌঁছতে পৌঁছতে রাত প্রায় 10:45 মতো বেজে গেছিল। কিন্তু বাড়িটাতে পৌঁছতেই লাগলো আরো একটা ধাক্কা। কারণ আমার হাজবেন্ড একটা বাড়ির বেসমেন্টে ভাড়া নিয়ে রেখেছিল। অর্থাৎ এখানকার বাড়িগুলোতে মাটির নিচে যে ঘরগুলো থাকে সেখানে ভাড়া নিয়ে রেখেছিল। আর ওই দেখুন, ওই হংসরাজের পিঠে চেপেই আমরা আজ এই আইল্যান্ডটাতে পৌঁছেছি। এখন উনি আবার এখান থেকে বেশ কিছু যাত্রী ওনার পিঠে চাপিয়ে নিয়ে যে টার্মিনালটার থেকে আমরা উঠেছিলাম সেই টার্মিনালটার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আর এই ফেরিটা থেকে নেমেই আমরা এখন যাচ্ছি একটা রেস্টুরেন্টের দিকে। দুপুর প্রায় 1:45 মতো বাজতে যায় জানেন। ভাবছি একটু খেয়ে দিয়ে নিই, তারপরে এই আইল্যান্ডটার চারপাশটা ঘুরে দেখব। আসলে এই আইল্যান্ডটা বিশাল বড়। এত বড় আইল্যান্ডটা ঘোরার জন্য আগে একটু খেয়ে দিয়ে শরীরের এনার্জি লেভেলটাকে বাড়িয়ে নিতে হবে। জানেন, দেশে আমি সবসময় দোতলা 3তলা বাড়িতেই থেকে এসেছি। সেখানে ক্যানাডাতে আসার পর ডাইরেক্ট মাটির নিচে থাকা, সেই সময় হঠাৎ করে ওই ট্রানজিশনটা নেওয়া আমার জন্য কিন্তু বেশ একটু ডিফিকাল্ট ছিল। যদিও তার ঠিক 5 মাস পরেই আমরা একটা ফ্ল্যাট কিনে নিয়েছিলাম এবং এখনো পর্যন্ত আমরা সেই ফ্ল্যাটটাতেই থাকি। তবে সত্যি কথা বলতে ক্যানাডাতে আসার পর প্রথম 2-2.5 মাস মতো বেসমেন্টটাতে থাকতে আমার কিন্তু বেশ খানিকটাই অসুবিধা হয়েছিল। ছোট একটা ঘরের মধ্যে থাকা, যেখানে আলো বাতাস ঠিকঠাকভাবে পৌঁছয় না, ছোট একটা রান্নাঘর, খুবই ছোট একটা বাথরুম, সব মিলিয়ে স্ট্রাগল আর অ্যাডজাস্টমেন্টটা শুরু হয়ে গেছিল ক্যানাডাতে যে রাতে পাড়ি দিয়েছিলাম সেই রাত থেকেই। বারবার মনকে তখন এই বলে সান্ত্বনা দিতাম যে প্রবাসে আসা হাজার হাজার মানুষ প্রথম দিকে হয়তো এরকম ভাবেই স্ট্রাগল করে। আমি হয়তো অনেকটাই কম স্ট্রাগল করছি, আমার থেকেও অনেক বেশি স্ট্রাগল হয়তো এই পৃথিবীর কোনায় কোনায় অনেক মানুষই করে থাকেন। এমনকি আমার হাজবেন্ডও এখানে আসার পর, মানে 9 বছর আগে ও যখন ক্যানাডাতে এসেছিল, প্রথম 1 বছর কিন্তু ও নিজেও অনেক স্ট্রাগল করেছিল। তো যাই হোক, সেই সব অন্য এক গল্প। সেই সব কথা বলতে গেলে এই ব্লগটা আরো অনেক বড় হয়ে যাবে। তবে আপনারা যদি সেই গল্পটা শুনতে বা জানতে ইচ্ছুক থাকেন, আমাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে জানাবেন। তাহলে আমি সেই বিষয়ের উপরে অন্য কোনো সময় অন্য আরেকটা ব্লগ বানাবো। আর এইদিকে আমাদের খাবার কিন্তু আমাদের টেবিলে চলে এসেছে। বেশি কিছু না, একটু ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রাইড চিকেন আর একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করা হয়েছিল। তবে ফ্রেঞ্চ ফ্রাই আর ফ্রাইড চিকেন দুটোই কিন্তু বেশ অনেকটা করেই দিয়েছে। এইসব খেয়েই আমাদের পেটে ভরে যাবে। তবে একটা সত্যি কথা কি জানেন তো, প্রবাসে আসাটাই একটা স্ট্রাগল। নিজের দেশ ছেড়ে, আত্মীয় স্বজন, বাবা মা, বন্ধু বান্ধবদের ছেড়ে, নিজের চেনা অলিগলিগুলোকে ছেড়ে যখন আমরা অন্য কোনো দূর দেশে সেটেল হওয়ার একটা পরিকল্পনা করতে থাকি, সেই সময়টা থেকেই কিন্তু আমরা ভীষণ রকমের একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাই। আর সেই স্ট্রাগলটার নাম হচ্ছে মেন্টাল স্ট্রাগল। সেই সময় ফিজিক্যাল স্ট্রাগল যতটা না হয়, মেন্টাল স্ট্রাগল কিন্তু তার থেকে অনেকটা পরিমাণই বেশি হয়। নতুন দেশটা কেমন হবে, সেখানে ঠিকঠাকভাবে সবকিছু ম্যানেজ করতে পারবো কিনা, এরকম আরো নানান ধরনের চিন্তাগুলোও কিন্তু মন আর মাথাটাকে আঁকড়ে জাঁকড়ে ধরে। আর আমার ক্ষেত্রে আমার এই মেন্টাল স্ট্রাগলটা শুরু হয়েছিল যবে থেকে ক্যানাডার ভিসাটা আমি হাতে পেয়েছিলাম। কারণ হাজবেন্ড অনেক চেষ্টা করার পরও যখন ছুটি পাইনি, তখন 7 বছরের মেয়েটাকে নিয়ে আমাকে একা একাই দেশ থেকে বিদেশের পথে রওনা দিতে হয়েছিল। যেখানে আমি আমার মেয়েকে নিয়ে একা একা শুধু পার্কে ঘুরতে যাওয়া ছাড়া এক শহর থেকে অন্য শহরে কখনো যাইনি। সেখানে হঠাৎ করে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া, হাজার হাজার মাইলের যাত্রা মেয়েকে সাথে নিয়ে একা করা, আমার কাছে যেন সেই সময় ওই ব্যাপারটা কোনো একটা যুদ্ধের সমানই মনে হচ্ছিল। তাই মেন্টালি স্ট্রাগল করা থেকে শুরু করে মেন্টালি নিজেকে কিভাবে এবং কতটা স্ট্রং রাখা যায়, সেই যুদ্ধটা তখন পুরোপুরি আমি নিজেই একা একা নিজের ভেতরে সামলাচ্ছিলাম। আর এই মেন্টাল স্ট্রাগলের ব্যাপারটা শুধু বড়দের সাথে হয় না জানেন, বাচ্চাদের সাথেও কিন্তু কিছুটা হলেও হয়ে থাকে। আর এই ব্যাপারটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছিলাম। তার কারণ হচ্ছে, যেদিন আমরা এখানে ল্যান্ড করেছিলাম সেই দিন রাতেই ঘুমোতে যাওয়ার সময় আমার মেয়ের চোখ দুটোতে আমি জল দেখেছিলাম। আর ওকে ওর কান্নার কারণ জিজ্ঞাসা করাতে ও বলে উঠেছিল, আমার এখানে ভালো লাগছে না, আমাকে দাদু দিদার কাছে নিয়ে চলো। সেই দিন রাতে
ওকে বোঝাতে গিয়ে আর ওর কান্নাকাটি থামাতে গিয়ে বেশ কিছুটা সময় তো লেগে গেছিল ঠিকই, তার সাথে সাথে বেশ কিছুটা কিন্তু হিমশিমও খেতে হয়েছিল। কারণ সেই দিন রাতে আমার 7 বছরের মেয়েটার চোখে জল দেখে আর ওকে বোঝাতে গিয়ে আমি নিজেও দুটো ব্যাপার উপলব্ধি করেছিলাম। আর সেই দুটো ব্যাপারের মধ্যে প্রথম ব্যাপারটা হচ্ছে এই যে 7 বছর যে বাচ্চাটা দাদু দিদা আত্মীয় স্বজন চেনা বন্ধু বান্ধব চেনা জায়গাটার মধ্যে ছিল, হঠাৎ করে জায়গা পরিবর্তনের কারণে তার মনের মধ্যেও কিন্তু কিছুটা হলেও তার একটা প্রভাব পড়েছে। আর দ্বিতীয় যে ব্যাপারটা উপলব্ধি করেছিলাম সেটা হচ্ছে এই যে সেই দিনটার পর থেকে বাচ্চা মেয়েটার আবদারে হোক বা আমার মন চাইলো তাই একটু বাবা মার কাছে গিয়ে ঘুরে আসার ব্যাপারটাই হোক, সেই সব কিছুই কিন্তু আর মনের আবদারে হোক বা মেয়ের আবদারেই হোক কোনোটাতেই আর কয়েক মুহূর্তের মধ্যেই পূরণ করা সম্ভব হবে না। কারণ সেই সমস্ত আপন জনদের ফেলে আমরা চলে এসেছিলাম 7 সমুদ্র 13 নদীর পাড়ে। তো যাই হোক, প্রথম 1-2 সপ্তাহ মেয়ের আর আমার দুজনেরই মন খারাপের মধ্যে দিয়ে কাটলেও আমার হাজবেন্ড কিন্তু সেই সময়টাতে তার যথাসাধ্য চেষ্টা চালিয়েছিল আমাদের দুজনকেই খুশিতে রাখার। আর তার জন্য উনি কাজের ফাঁকে ফাঁকে যখনই ছুটি পেত সেই দিনগুলোতে আমাদেরকে এই টরন্টো শহরের বিভিন্ন জায়গায় ঘোরাতে আর খাওয়াতে নিয়ে যেত। আর সত্যি কথা বলতে আমরা ওই 1-2 মাসে মানে ওই আগস্ট সেপ্টেম্বর মাসে টুকটুক করে কানাডার বেশ কিছু ভালো ভালো জায়গা ঘুরে দেখে নিয়েছিলাম। মানে ওই সিএন টাওয়ার থেকে শুরু করে নাইগ্রা ফলস রিপ্লিস অ্যাকুয়ারিয়াম ওয়ান্ডারল্যান্ড এবং আরও বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখে নিয়েছিলাম। আর ওইভাবেই ধীরে ধীরে টুকটুক করে এই দেশটার প্রতি একটু ভালোবাসা আর এখানে মন বসতে শুরু করেছিল। তার উপরে নতুন সংসারের জন্য নতুন নতুন নানান জিনিসপত্র কেনা আর সেই সব কিছু দিয়েই বেসমেন্টের ছোট্ট ভাড়ার ঘরটাকে সাজানো, এইভাবেই নানান ব্যস্ততার মধ্যে দিয়েই পরের দিকের দিনগুলো বেশ ভালোভাবেই কাটতে শুরু করেছিল। কিন্তু গল্প ওখানেই শেষ হলো না। তারপর এলো অক্টোবর মাস, অর্থাৎ যে মাসে আমাদের বাঙালিদের সবচেয়ে বড় উৎসব মানে দুর্গাপুজো হয়ে থাকে। অক্টোবর মাসের শুরুর দিক থেকেই শুরু হয়ে গেল নতুন করে মন খারাপ। আমার মনে আছে এখানে আসার পর প্রথম 2 বছরের দুর্গাপুজোতেই ভীষণ রকম মন খারাপ তো ছিলই, তার সাথে সাথে মাঝে মধ্যেই চোখ দুটো দিনের মধ্যে বেশ কয়েকবার ছলছল করে উঠত। সেই সময় শুধু একটা কথাই বারবার মনে হতো জানেন, কেন এত দূরে এলাম, না আসলেই বোধহয় ভালো হতো। আর তার সাথে সাথে সেই সময় আকাশে যখনই কোনো উড়োজাহাজকে উড়ে যেতে দেখতাম সেটাকে দেখে মনে মনে ভাবতাম যদি ওই প্লেনটা আমাকেও ওর পিঠে চাপিয়ে নিয়ে যেত এবং আমাকে আমার দেশে ছেড়ে দিয়ে আসতো তাহলে বেশ ভালোই হতো। 2019-এর অক্টোবর মাসটা যে কিভাবে আমি কাটিয়েছি সেটা শুধু আমিই জানি। সেই দুঃখটাকে পরিমাপ করে ভাষাতে ব্যাখ্যা করা সত্যিই আমার পক্ষে সম্ভব নয়। আর এখন আমরা যাচ্ছি একটা পার্কের দিকে। এই যে পার্কটার সামনে পৌঁছেও গেছি। ভাবা যায় একটা দ্বীপের মধ্যে আবার এত সুন্দর করে একটা পার্কও বানানো হয়েছে। আর এই পার্কটার নাম হচ্ছে সেন্ট্রিভিলে পার্ক। হয়তো সেন্টার আইল্যান্ডের মধ্যে এই পার্কটাকে বানানো হয়েছে দেখে এই আইল্যান্ডটার নামটার সাথে একটু মিলমিশ খাইয়ে পার্কটার নাম দেওয়া হয়েছে সেন্ট্রিভিলে পার্ক। আর এই পার্কটা কিন্তু রোজই খোলা থাকে, তবে উইকডেতে সকাল 10:30 থেকে রাত 7টা পর্যন্ত খোলা থাকে। আর উইকেন্ডে মানে ওই শনি আর রবিবারে সকাল 10:30 থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। চলুন এবার ধীরে ধীরে এই পার্কটার ভেতরের দিকে যাই। তবে এই পার্কটা কিন্তু সারাটা বছরই খোলা থাকে না জানেন। জুন মাসের ফার্স্ট উইকেন্ড থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার মানে যে দিনটাতে কানাডাতে লেবার ডে সেলিব্রেট করা হয় সেই দিনটা পর্যন্ত খোলা থাকে। মানে ধরুন ওই 3 মাসের জন্যই এই পার্কটা খোলা থাকে। তো একটু আগে আমার ব্যাপারে যে কথাগুলো আপনাদেরকে বলছিলাম, 2019 সালের অক্টোবর মাসের সূচনাটা মন খারাপের সাথে হলেও নভেম্বর মাসের প্রথম সপ্তাহের সূচনাটা হয়েছিল কিন্তু বেশ সুন্দর একটা জিনিসের সাথে। আর সেটা হচ্ছে কানাডাতে সেই বছর ফার্স্ট স্নোফল হয়েছিল নভেম্বর মাসের প্রথম সপ্তাহটাতে। অঝোর ধারায় বৃষ্টি পড়তে তো অনেকবারই দেখেছিলাম জানেন, কিন্তু সেই বছর প্রথম অভিজ্ঞতা হয়েছিল অঝোর ধারায় বরফ পড়া দেখার।
চারপাশটা সাদা বরফে ঢেকে যাওয়াতে প্রকৃতি যেন তার অন্য আরো এক অপরূপ সৌন্দর্যের রূপ ধারণ করে ফেলেছিল। আর সেই সৌন্দর্যের মায়াজালে পড়ে আমিও যেন বেশ কিছুদিনের জন্য আমার মনের কোণায় লুকিয়ে থাকা সমস্ত দুঃখগুলোকে ভুলে গেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে বরফ ঠেলতে ঠেলতে মেয়েকে স্কুলে পৌঁছে দেওয়া, আবার স্কুল ছুটির সময় বরফ ঠেলতে ঠেলতে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসা, আর মাঝে মধ্যেই বাইরে বেরিয়ে বরফ নিয়ে খেলা। প্রথম দিকে সব কিছুই বেশ ভালো লাগছিল জানেন, কিন্তু ডিসেম্বর জানুয়ারি মাস থেকে যখন তাপমাত্রা হু হু করে নিচের দিকে নামতে শুরু করে দিল, আর তার সাথে সাথে রাতের মতো অন্ধকার নেমে আসতো বিকেল 4টে 4:30-র মধ্যে, তখন যেন ভালো লাগার বরফ পড়াটাই হয়ে উঠতে শুরু করলো বিরক্তিকর। আমরা যারা গ্রীষ্মপ্রধান দেশ থেকে এখানে আসি, আমাদের জন্য কিন্তু এই ট্রানজিশনটা নেওয়া ভীষণই ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। 2-3 মাসের ঠান্ডা বা বরফ পড়াটা আমরা মেনে নিতে পারি তো ঠিকই, কিন্তু দীর্ঘ 7-8 মাসের অসহ্যকর ঠান্ডা এবং কন্টিনিউ চারপাশে সাদা বরফে ঢাকা একটা পরিবেশ দেখতে দেখতে একটা সময় পরে শরীর, মন, চোখ সব কিছুই কিন্তু বেশ ক্লান্ত হয়ে পড়ে এবং বিরক্তি বোধ করতে শুরু করে। এবং এই একই ঘটনা কিন্তু প্রথম 2 বছরের ঠান্ডার সময়টাতে, অর্থাৎ শীতকালটাতে আমার সাথেও ঘটেছিল। ক্যানাডাতে উইন্টার ডিপ্রেশন বলে একটা কথাও আছে জানেন, মানে ক্যানাডার দীর্ঘ এবং অসহ্যকর ঠান্ডাতে মানুষ বাইরে ঠিকঠাকভাবে কোথাও ঘুরতে যেতে পারে না এবং বদ্ধ জায়গার মধ্যেই বেশিরভাগটা সময় কাটাতে কাটাতে এখানে শীতকালে অনেক মানুষের মধ্যেই কিন্তু একটা ডিপ্রেশন চলে আসে এবং সেই ডিপ্রেশন কাটানোর জন্য তাদেরকে কিন্তু রীতিমতো ওষুধ নিতে লাগে। আর তারপরে 2020 মার্চ মাসে ক্যানাডাতে আবির্ভাব ঘটলো করোনার। যদিও শুধু ক্যানাডাতে নয়, পুরো পৃথিবী তখন উনার আবির্ভাবে ভয়ে কেঁপে উঠেছিল এবং তার ফলে ক্যানাডাতে শুরু হলো দীর্ঘ সময়ের জন্য লকডাউন। ক্যানাডার অসহ্যকর ঠান্ডা এবং হোম সিকনেসের সাথে যুদ্ধ করে নিজেকে কিছুটা সামলে উঠতে না উঠতেই পেছন থেকে বিশাল বড় একটা ধাক্কা মারল করোনা। হাজব্যান্ডের হঠাৎ করে জব চলে যাওয়া এবং আরও নানান অসুবিধা এবং স্ট্রাগলের মধ্যে দিয়ে কাটলো আরও 1-1.5 বছর। সেই সব অন্য আরো এক গল্প, সেসব কথাও এখন বলতে গেলে এই ব্লগটা 1 ঘন্টাতে গিয়েও শেষ করা যাবে না। তো যাই হোক, লকডাউনের ওই 1-1.5 বছরের মধ্যে শিখে গেছিলাম কিভাবে হিসেব করে টাকা বাঁচিয়ে সংসার চালাতে হয়। তাই বলাই বাহুল্য যে এখানে আসার পর আমি হঠাৎ করেই কিন্তু হয়ে উঠেছিলাম বেশ খানিকটাই হিসেবি। হিসেব করে অনেক কিছু যাচাই করে তারপর গিয়ে আমি একটা জিনিস কিনি। যদিও শুধু এই লকডাউনের জন্যই যে হিসেব করে কেনাকাটার করার দক্ষতাটা আমার মধ্যে এসেছিল তা কিন্তু নয়। ক্যানাডাতে আসার 1-1.5 মাসের মধ্যেই এই হিসেব করে কেনাকাটা করার ব্যাপারটা আমি শিখতে শুরু করেছিলাম। কারণ ক্যানাডার বেশ কয়েকটি শহর, যেমন ধরুন এই টরেন্টো, অটোয়া, ভ্যাঙ্কোভার, এই সমস্ত শহরগুলোতে কিন্তু লিভিং কস্ট বেশ অনেকটাই হাই, যার ফলে এই সমস্ত শহরগুলোতে থাকতে গেলে সেখানে যদি আপনি একটু হিসেব করে না চলেন, সেক্ষেত্রে কিন্তু একটা টাকাও সেভ করা সম্ভব হবে না। তবে হ্যাঁ, করোনা এবং লকডাউনের ঘটনাটা যেন আমাকে একটু বেশি হিসেবি করে তুলেছে। নিজের শখ এবং প্রয়োজনীয় জিনিসের পেছনে টাকা খরচা করার ব্যালেন্সটা এখন আমি বেশ ভালো মতনই করতে শিখে গেছি। এটা কিন্তু একটা আইসক্রিম শপ, দেখুন শপটাকে কিন্তু বেশ সুন্দর ডিজাইন করে তৈরি করেছে, একটা বাড়ির মতো দেখতে লাগছে। তো আমার মেয়ের এখন আইসক্রিম খাওয়ার শখ হয়েছে, হাঁটতে হাঁটতে ওর গলা শুকিয়ে গেছে, তো এখন লাইনে গিয়ে দাঁড়িয়েছে ওর বাবা আরও, ওই যে তো আইসক্রিম নিয়ে আসবে। কিন্তু আমার আইসক্রিম কেমন খেতে হবে বা আইসক্রিমের টেস্ট কেমন হবে আমি জানি না, কিন্তু আইসক্রিম শপটা আমার বেশ দারুণ লেগেছে। সুন্দর একটা বাড়ির মতো থিমে বানানো হয়েছে আইসক্রিম শপটাকে। আর এই পাশে রয়েছে বাচ্চাদের একটা রাইড। তো যদিও এর ভেতরে অনেক রকমের রাইড আছে, তো এটা একদম ছোট ছোট বাচ্চাদের জন্য একটা রাইড করে দেওয়া এখানে। আর এই সেন্টার আইল্যান্ডের ভেতরে তৈরি এই সেন্টারভিলে পার্কটার ভেতরে যেমন বেশ অনেক কটা রাইডস আছে, সেরকমই কিন্তু বেশ কয়েকটা খাবারের দোকানও রয়েছে।
আর এই দেখুন আজ পার্কে কে ঘুরতে এসেছে, বেশ সুন্দর একটা সদস্য এসছে ঘুরতে। আমি ক্যামেরা অন করে আছি দেখে বোধহয় আমার দিকে পোজও করছে, জানি না। তো আজকে পার্কে ইনিও এসেছে। বাহ, দেখুন আবার পোজও দিচ্ছে, আমি ক্যামেরাটা অন করে রেখেছি দেখে। আমার মেয়ে আর হাজব্যান্ড এখনো আসেনি, আমি অপেক্ষা করছি। এখনো আইসক্রিম শপের ভেতরেই রয়েছে, তো বেরোয়নি। তো সকালে তো দেখিয়ে বেরিয়েছিলাম যে ভীষণ মেঘলা আকাশ থাকবে আজকে, কিন্তু এখন আস্তে আস্তে আবার রোদ উঠছে, একটু ক্লিয়ার হয়ে গেছে আকাশটা, তো ভালো। গতকালও তো খুব বৃষ্টি হয়েছে, তো আজকে বেরোতে পারবো এরকম ভাবতেও পারিনি। বারবার প্ল্যান করছিলাম, ক্যান্সেল করছিলাম, যে কালকে এত বৃষ্টি হয়েছে মানে গতকালকে, তো বেরোনোর মতো মানে প্ল্যান তো অনেক ছিল অন্য কোথাও যাওয়ার, কিন্তু একটু দূরে যাওয়ার প্ল্যান ছিল, সেটা ক্যান্সেল করা হয়েছে। কারণ আজকের ওয়েদারও বেশ একটা ভালো দেখাচ্ছিল না, সকাল থেকে মেঘলা ছিল, কিন্তু এখন আবার মেঘলা ভাবটা কেটে গেছে, একটু সানি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চারদিকে একটু একটু রোদ দেখা যাচ্ছে, তো সানি আছে। জানি না পরে কি হবে। তো আপাতত তো ভালোই, সকালে যতটা ওয়েদার খারাপ ছিল তার থেকে বেটার ওয়েদারই হয়ে গেছে এখন। পার্কটা অনেকটাই বড়, আমি জানি না আজকে কতটা আপনাদেরকে কভার করে দেখাতে পারবো। যতটা দেখাবো আজকের ভিডিওতে ততটা আপনারা দেখে নেবেন। আবার হয়তো আমি নেক্সট ভিডিওতে বা নেক্সট মানে আমার নেক্সট ব্লগে আমি বাকি অর্ধেকটা শেয়ার করব, কারণ পার্কটা অনেকটা বড়, অনেক জায়গা ঘোরার আছে, অনেক রাইডস আছে। তো যতটা পারবো আজকের ব্লগে আমি আপনাদের সাথে যতটা পারবো আমি আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো এই পার্কটার ঘুরে। আর না পারলে আমি নেক্সট ব্লগে অ্যাড্রেসটা আপলোড করে দেবো। তো ভীষণ সুন্দর পার্কটা, মানে সামার টাইমে ঘোরার জন্য তো ঠিকই আছে। আর অ্যাকচুয়ালি সামার টাইমে এই পার্কটা খোলা থাকে। ইভেন সেন্টার আইল্যান্ড, মানে আমরা যে এলাম, মানে শিপে করে এলাম, যে ওই শিপে করে এখানে আসাটা কিন্তু উইন্টার টাইমে বন্ধ থাকে, মানে এই সেন্টার আইল্যান্ডে আসা যায় না, ওটা বন্ধ করে দেয় সার্ভিসটা ওরা। মানে ধরুন ওই নভেম্বর মাস থেকে মোটামুটি বন্ধ করে দেয়, তারপরে আবার এই স্প্রিং যখন শুরু হয় মোটামুটি ওই মার্চ এপ্রিল থেকে গিয়ে আবার খুলে দেয়, শিপে করে আবার এই সেন্টার আইল্যান্ডে আসা যায় যদি আপনি আসতে চান। কিন্তু মাঝখানে যে শীতে মানে উইন্টারের টাইমটা, শীতের সময়টা এটা বন্ধ করে রাখে তখন। সত্যি গত 5 বছরে অনেক কিছু শিখেছি, এবং সত্যি কথা বলতে এখনো শিখছি এবং জানছি, এবং দৈনন্দিন জীবনে অনেক অনেক নতুন অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জেরও সম্মুখীন হচ্ছি। তবুও সবশেষে আমি একটা কথাই বলবো, নিজের দেশ, নিজের শহর, নিজের বাড়িটা, নিজের বাড়ির সেই ছোট্ট বারান্দাটা, পাড়ার সেই অলিগলিগুলো, নিজের কাছের মানুষজনদের সাথে কাটানো সেই পুরনো মুহূর্তগুলো এখনো আমার কাছে বেশ প্রিয় এবং দামি হলেও, নতুনকে জানার, দেখার এবং নতুন নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য পুরনোকে কিন্তু ছাড়তে হয়। গণ্ডির বাইরে, অর্থাৎ নিজের কমফোর্ট জোনের বাইরে বেরোনোটা দরকার পড়ে। নতুন কিছু জানা আর দেখার মধ্যে যে আনন্দটা লুকিয়ে থাকে সেটা কিন্তু অমূল্য। তো যাই হোক, চলুন আমরা এখন এখানে বসে এই আইসক্রিমটাকে একটু এনজয় করি। আর আজকের জন্য আমি আমার ব্লগটাকে তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Keep smiling and keep making lots of wonderful memories. Bye bye.